ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, যদি আমরা গত ক্লাসে দেখি গত ক্লাসে কি করেছি। Recording in progress. এই মাইক অফ করেন, টিভিটা। ভাইয়া মিউট করে দিতে বলেন। হ্যাঁ, করে দিচ্ছি। চেষ্টা করেন মিউট রাখতে, হ্যাঁ, তাতে আমার এখান থেকে মিউট আর করা লাগবে। মানে কি আছে ভাইয়া, ভিডিও অন করে রাখছে, এটা একটু বলে দেন। ম্যান্ডেটরি না, মন চাইলে রাখতে পারেন, কিন্তু কেউ দেখবে না, সমস্যা নেই, এই আর কি। ভিডিও অফ করে দিতে পারেন। আর যদি মনে করেন যে রাখবেন, রাখবেন না, অ্যাকচুয়ালি রাখবেন না, হ্যাঁ? আচ্ছা, অনেকে চলে আসছেন, আমি শুরু করে দিই, হ্যাঁ। এটা একটু গত ক্লাসের ক্লাস, যেহেতু প্রথম দিকে আছে, আমি একটু রিভাইজ দিই, পরবর্তীতে কিন্তু আমি রিভাইজ দিব না, হ্যাঁ। যেহেতু ক্লাস আজকে সেকেন্ড ডে, একটু আগের দিনের ধরিয়ে দিচ্ছি, হ্যাঁ। আমি একটা এইচটিএমএল ফাইল নিয়েছিলাম, index.html, যেটা আমি ভিএস কোডে ওপেন করেছিলাম। ভিএস কোডের মধ্যে হচ্ছে গিয়ে আমি ডিফল্ট যে কোডিং এইচটিএমএল ফাইল নিলেই প্রথমেই যে টেমপ্লেটটি নেওয়া লাগে সেটা নিয়েছিলাম। আহ, একটা মনে করার জন্য বলে দিই, একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে, সেটা দিয়ে যদি এন্টার দেন তাহলে যে ডিফল্ট কোডিংটা চলে আসে ইন্টারফেসে। একটু ডিফল্ট কোডিং শুরুতেই লাগবে, যে কোনো এইচটিএমএল ফাইল নিলে এটা লাগবেই। এটার মধ্যে আমি বলেছিলাম হেডের মধ্যে সব ইনভিজিবল পার্ট থাকবে, বডি এর মধ্যে আমি সব ভিজিবল পার্ট থাকবে। এর মধ্যে আপনাদের মধ্যে মনে হয় কেউ কোশ্চেন করেছিল কিভাবে কালার চেঞ্জ করা যায়, অর্থাৎ ফন্ট ট্যাগ দেখানোর কোনো কারণই নেই, হ্যাঁ। এটা ইউজই হয় না। এখানে যা যা আপনি দেখতে পাচ্ছেন রেড কালারের, আমার ভিএস করে দেখাচ্ছে, এগুলা ব্যাকডেটেড হয়ে গেছে, ডিপ্রিসিয়েট হয়ে গেছে, এগুলো ইউজ না করলেও চলে। ওকে, তাহলে আমি আজকে একটু আপনাদের টপিক একটু হাইলাইট দেখে নিই, সেই অনুযায়ী আমি এগাবো, হ্যাঁ। আচ্ছা, ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড এটাও দেখতে পারি, আবার হচ্ছে গিয়ে আপনার ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের যে ফ্রন্ট এন্ডের অংশটুকু ওটাও দেখতে পারি, একই মোটামুটি, হ্যাঁ। HTML এসেনশিয়াল অথবা যে কোর্সের জন্য আমি একটু ফুল স্ট্যাকে যাই, সরি, এটা দেখে যাচ্ছিলাম জন্য। ওখানে রিয়াক্ট আছে, আমি রিয়াক্ট করাবো আপনাদের, কোনো সমস্যা নেই, রিয়াক্ট থাকবে আপনাদের কোর্সে। HTML এসেনশিয়াল, মিডিয়া টু ওয়েবসাইট, এগুলো একটু দেখে নিই আমরা। হোয়াট ইজ HTML? HTML অ্যাট্রিবিউট আমরা চিনি, টেবিল আছে বড় জিনিস, হেড দেখেছি, বডি দেখেছি, লিস্ট এলিমেন্ট, ব্লক কোড, ইউএল এলআই আছে, ঠিক আছে। আমরা দেখি ইনলাইন এলিমেন্ট, এটা সিএসএস এর পার্ট, দেখে নেব মনে। আর আছে কি মিডিয়া, ইমেজ, অডিও, ভিডিও, ঠিক আছে। টেবিল পার্টটা বড় আছে, হ্যাঁ, আমরা টেবিলটা পরে দেখি, ছোট ছোট জিনিসগুলো আগে দেখি, যেমন হচ্ছে এই আপনার মনে করেন ব্লক কোড, এই পার্টটা একটু দেখি, হ্যাঁ। তাহলে আজকে হচ্ছে আমাদের ডে 2। আজকে হচ্ছে জুলাইয়ের 14 তারিখ, 2025 সাল। আমি এই যে প্রেস করে ওপেন করতে চাচ্ছি, টার্মিনাল লাগবে না, কি করছি, রাইট বাটনে ক্লিক করছি। রাইট বাটনে ক্লিক করে তারপর কি করছি, শো মোর অপশন, এই যে আমার এখানে ওপেন উইথ কোড এই অপশনটা আছে। অনেকের যদি না থাকে তাহলে সাপোর্টে কথা বলেন। আর ওই যে আমি বলে দিয়েছিলাম ইনস্টল করার সময় যাতে নিচের 4টা বক্সে টিক চিহ্ন থাকে, নয়তো কিন্তু যে ওপেন উইথ কোড রাইট বাটনে এটা আসবে না। তাহলে এই যে দেখেন, আজকে আমি ডে 2 ফোল্ডারটা খুলেছি, এটা আমি ভিএস কোডে ওপেন করেছি।
এটাও কিন্তু যারা ফ্রেশ আছেন তাদের জন্য একটা প্র্যাকটিসের বিষয়, হ্যাঁ, একটা ফোল্ডার এইভাবে ভিএস কোডে ওপেন করা। এইভাবে ওপেন করলে অনেকগুলো প্রবলেম মানে হওয়ার আগ থেকে আপনি নিজেকে মানে সেভ রাখতে পারবেন, নয়তো অনেক প্রবলেম হবে করে গিয়ে। তো এখানে যে একটা নতুন ফাইল, এই যে নিউ ফাইল, মাউস উপরে নিলে নিউ ফাইল আসছে, এখানে নিলাম ফাইলের নাম দিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। এইচটিএমএল বানান কি ভুল দিয়েছি, আর চলে গেছে মাঝখানে F2 তে ক্লিক করলাম, কাজ হলো না, সমস্যা নেই। এইচটিএমএল এবার ঠিক আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল। তাহলে এটা আমার ফাইল, এখানে যে ডিফল্ট করে এটা একটু লাগবে আমার। ডিফল্ট কোডিংটা হচ্ছে গিয়ে এইভাবে আশ্চর্যজনক চিহ্ন দিব, এটা এটা হচ্ছে ডিফল্ট কোডিং। এর মধ্যে আমি কোথায় কোডিং করবো, ম্যাক্সিমাম টাইমে বডির মধ্যেই কোডিং করবো। তো বডির মধ্যে কোডিং করার জন্য আমার এখন আজকে যেটা প্রথম টপিক, এটা হচ্ছে কমেন্ট করা, বুঝছেন? এই যে আশ্চর্যজনক চিহ্ন, গ্রেটার দেন সাইন, এর নিচে ব্লক কোড, কোডটা নিয়ে আসলাম, আগে একটু নিয়ে আসি। আর এখানে একটু বলি, কমেন্ট যে করে রাখলাম, কমেন্টের একটা শর্টকাট আছে, নয়তো এরকম কষ্ট করে টাইপ করতে হবে যে স্মলার দেন আশ্চর্যবোধক চিহ্ন ড্যাশ ড্যাশ আবার ড্যাশ ড্যাশ গ্রেটার। এটা কষ্ট করে টাইপ না করে, মনে করেন আপনি কিছু কমেন্ট করতে চাচ্ছেন, আপনি কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এই যে এটা চলে আসে। কি বলেছি, কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ। ফরওয়ার্ড স্ল্যাশ হচ্ছে স্ল্যাশ একটা যেটার মাথাটা সামনের দিকে ঝুঁকানো, স্ল্যাশ কিন্তু দুইটা আছে। এই যে এইটা দেখেন, এটাকে বলে ব্যাক স্ল্যাশ, যেটা টাইপ করেছি মাত্র, হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ। আর এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, যেটার মাথাটা সামনের দিকে ঝুঁকানো, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। তো কন্ট্রোল আর ফরওয়ার্ড স্ল্যাশ কমেন্টার, এটা শর্টকাট, এটা HTML CSS জাভা স্ক্রিপ্ট সব জায়গায় কাজ করবে, পিএইচপি সব জায়গায় কাজ করবে। এটা হচ্ছে গিয়ে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে যে ব্লক চলে আসছে, না ব্লক কোড আসেনি, কমেন্টে চলে আসছে। কমেন্টে আমি লিখেছি কি ব্লক। আচ্ছা, ব্লক কোড একটা HTML ট্যাগ, এটা হচ্ছে কোটেশনের ভিতরে আমার লেখা, যেমন মনে করেন এখানে প্যারাগ্রাফ লিখেছি, প্যারাগ্রাফ লিখেছি কি দিস ইজ এ ব্লক কোড। আচ্ছা, আমি যদি গো লাইভে যাই, দেখি কোনো আউটপুট আসে কিনা, এরকম আসছে। কন্ট্রোল প্লাস দিই, একটু সরে আসছে, তাই না? মনে করেন আমি উপরে একটা টেক্সট লিখি, ওয়েলকাম টু ডকুমেন্ট, একটা প্যারাগ্রাফ লিখলাম, আর ব্লক কোডের মধ্যে এটা লিখলাম, হ্যাঁ, তাড়াতাড়ি লিখে ফেললাম। কি কি নিয়েছি একটু মুখে বলি, H1 ট্যাগ নিয়েছি, পি ট্যাগ নিয়েছি যার মধ্যে আমি প্যারাগ্রাফ দিয়েছি, এবং ব্লক কোড ট্যাগটা নিয়েছি যার মধ্যে আমি আলাদা করে প্যারাগ্রাফ দিয়েছি। দেখেন H1 ট্যাগটা এরকম আসছে, পি ট্যাগটা এরকম আসছে, ব্লক কোড ট্যাগটা একটু সরে আসছে। মানে এটা কি বুঝাচ্ছে, কারো একটা কোটেশন বোঝাচ্ছে, এই টাইপের কিছু, হ্যাঁ, বা কারো নাম বোঝাচ্ছে। আমরা থাকে না যে এরকম একটা বাণী দিয়ে দিলাম যে অমুক এরকম একটা বাণী লিখেছে, তাহলে এখানে তার নামটা আমি ব্লকের মধ্যে এইভাবে দিতে পারি, হ্যাঁ। এই যে ব্লক চলে আসছে, বললাম হচ্ছে যে আহ, এখানে মনে করেন কিছু লিখলাম, H1 ট্যাগটা আমি কেটে দিলাম, হ্যাঁ, এখানে একটা বাণী লিখে দিলাম, বাণীটা আমি লিখতে পারি না, তাহলে কি করবো, ওই যে লরেম লিখে কিছু ওয়ার্ড দিয়ে দিলাম, লরেম 20 ওয়ার্ডের একটা ডেমো প্যারাগ্রাফ চলে আসছে, হ্যাঁ। 20 ওয়ার্ডের ডেমো প্যারাগ্রাফ চলে আসছে, দেন হচ্ছে গিয়ে আমি এখানে ব্লক ফুটের মধ্যে বলছে এই বাড়িটা কে লিখেছে, এই বাড়িটা মনে করেন কেউ লিখেছে, আমার নামে দিয়ে দিই। তাহলে দেখেন এইভাবে আসছে জিনিসটা, জিনিসটা আমার এইভাবে পড়ায় চলে আসছে। এটা হচ্ছে ব্লক, ব্লক ফুট একটা স্টেটমেন্ট ছবি। লিস্ট এলিমেন্ট, এটা একটু দেখায়, হ্যাঁ, লিস্ট এলিমেন্ট খুবই মানে হচ্ছে লিস্ট আকারে জিনিসগুলো দেখাবে। আমি যদি বলি, একটু কমেন্ট করে নিই, মনে করেন আমি দিতে চাচ্ছি হচ্ছে কি আপনার আমাদের ঢাকা, বাংলাদেশে কি কি শহর আছে সেটার একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি, তাহলে এটা প্রয়োগ হতে পারে লিস্ট এলিমেন্ট। আবার এরকম হতে পারে যে আমি আহ কি কি আমের জাত আছে, যেমন ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙা, তো এইটা একটা লিস্ট তৈরি করতে পারি। আবার এভাবে লিস্ট তৈরি করতে পারি যে কি কি দেশ আছে, তার লিস্ট যখনই দেখানো লাগবে তখন আমার এইটা একটা প্রচুর ইউজ হবে। ব্লক ফোর একটা তেমন ইউজ না থাকলেও লিস্ট ট্যাগের একটা ভালো ইউজ আছে, হ্যাঁ। লিস্ট ট্যাগের আমি একটা ইউজ দেখাচ্ছি। লিস্ট ট্যাগের ইউজের মধ্যে প্রথমে আমার একটা ট্যাগ দেখবে যেটার নাম হচ্ছে গিয়ে আপনার ইউএল।
এটার নাম থাকবে হচ্ছে ইউএল। আর একটা হচ্ছে ইউএল। ইউএল ফুল মিনিং হচ্ছে আনওয়ার্ডার লিস্ট। এইটার ভিতরে এলআই নামে একটা ট্যাগ থাকবে, যেটা হচ্ছে গিয়ে কি মিন করছে, লিস্ট মিন করছে। আবারও বলি, একটা প্যারেন্ট ট্যাগ থাকবে যেটা হচ্ছে ইউএল, যেটার নাম হচ্ছে আনওয়ার্ডার লিস্ট। তার ভিতরে এলআই নামে ট্যাগ থাকবে যেটা হচ্ছে লিস্ট বোঝাচ্ছে। যেমন কিসের লিস্ট হতে পারে, সিটির লিস্ট দিয়ে দিই, সোজা হবে তাই না? যেমন ঢাকার সিটির লিস্ট লিস্টে থাকবে। তারপর হচ্ছে গিয়ে ঢাকার পরে কি চট্টগ্রাম থাকতে পারে, তারপর হচ্ছে খুলনা থাকতে পারে, রাজশাহী। তাহলে এইভাবে হচ্ছে কি আপনার কতগুলো লিস্ট থাকতে পারে। আরো আরো লিস্ট থাকতে পারে, আরো যদি বাড়ায়নি, যেমন দিয়ে দিলাম বগুড়া। এরকম অনেকগুলো লিস্ট থাকতে পারে, তাই না? তাহলে একটা ভাইয়া একটা ইউএল। কোশ্চেন ছিল। জি, জি জি, অবশ্যই অবশ্যই। এটা হচ্ছে আপনি যে ওই যে কপি করে আবার নিচে নিয়ে গেলেন, এটা শর্টকাটটা কি ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, অল্টার শিফট ডাউন এরো। কন্ট্রোল অল্টার, শিফট ডাউনের। না না, অল্টার অল্টার কন্ট্রোল না, অল্ট অল্টার এএলটি। অল্টার। হ্যাঁ, জি জি জি। শিফট, অল্টার শিফট ডাউন। এটা দিলে জিনিসটা ডুপ্লিকেট হয়ে যায়, ঠিক আছে? লাইন ডুপ্লিকেট একদম। হয় আর কি। জি জি। লাইন ডুপ্লিকেট হয় তাহলে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়া, এটা হচ্ছে আমি প্রথমে কি করলাম, রাজশাহীটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে ওইখানে রাজশাহী চেঞ্জ করে বগুড়া লিখে দিলাম। এর একটু আউটপুটে যদি দেখি কিরকম আসে, এই যে দেখেন ডট ডট আকারে আসছে, তাই না? তো এই যে ডট ডট আকারে এসেছে, এটাই হচ্ছে গিয়ে আমার লিস্ট আকারে জিনিসপত্র দেখানো, হ্যাঁ। এই লিস্টের আবার চাইলে হচ্ছে গিয়ে আপনার ধরন আছে, যেমন হচ্ছে গিয়ে ইউএল এলাই, তো আমি এখানে টাইপ ইউজ করতে পারি। একটু যদি খেয়াল করি, এখানে দেখেন ডট ডট গুলো গোল আসছে। এখানে আমি দিলাম টাইপ টি ওয়াই পিই, টাইপ সমান সমান সার্কেল, সিআইআর সিএলই, সার্কেল। দেখেন ভেতরটা ফাঁপা আসছে, তাই না? এটা হচ্ছে টাইপ সার্কেলের কাজ। আবার টাইপের মধ্যে আরেকটা আছে স্কোয়ার, এস কিউ ইউ এ আর ই। দেখেন জিনিসগুলো স্কোয়ার আকারে এসেছে, তাই না? তাহলে এইটা একটা টাইপের মধ্যে এটা আছে। টাইপের মধ্যে সার্কেল আছে, টাইপের মধ্যে স্কোয়ার আছে। আর টাইপ যদি খালি রাখি অথবা ডটেড লিখে, তাহলে জিনিসটা হচ্ছে এরকম গোল গোল ডট আকারে আসবে। আবার অনেক ওয়েবসাইটে দেখবেন কি টিক চিহ্ন দেখায় দেয়, বা ক্রস চিহ্ন, বা সুন্দর একটা সাইন হাতের চিহ্ন এরকম থাকতে পারে। সেগুলোর জন্য আপনার প্রয়োজন হবে সিএসএস। হ্যাঁ, আপাতত এইচটিএমএল দিয়ে আমি এইটুকুই করি যে টাইপ চেঞ্জ করা যাবে। টাইপ দিয়ে অনেকে এটা সিএসএস দিয়ে করে, এখানে টাইপও দেন। তাহলে টাইপের মধ্যে কি কি বললাম, টাইপের মধ্যে থাকতে পারে ডটেড, টাইপের মধ্যে থাকতে পারে হচ্ছে গিয়ে আপনার স্কোয়ার, টাইপের মধ্যে থাকতে পারে হচ্ছে গিয়ে সার্কেল। টাইপের মধ্যে যদি কন্ট্রোল স্পেস থাকে, এখানে সাজেস্ট করতেছেন না, ভালো সাজেস্ট করতেছেন। টাইপ রান দিলে কোনো লাভ আছে, সিএসএস এ লাভ আছে, এখানেও আছে। টাইপ রান দিলাম, সব চলে গেছে। তাহলে আপনি এখানে বিভিন্ন রকমের টাইপ দিতে পারেন। টাইপ কিছু না লিখলে ডট ডট আকারে আসবে, সার্কেল দিলে সার্কেল আকারে আসবে, স্কোয়ার দিলে স্কোয়ার আকারে আসবে, রান দিলে গায়েব হয়ে যাবে। আচ্ছা, লিস্ট এলিমেন্ট অ্যাকচুয়ালি আপনি এটাকে দুই ভাগে বিভক্ত করতে পারেন। একটা হচ্ছে আনওয়ার্ডার লিস্ট, ইউএল। আরেকটা হচ্ছে ওয়ার্ডার লিস্ট, হ্যাঁ, ওএল। ওএল মানে হচ্ছে ওয়ার্ডার লিস্ট। এই ওএল এর মধ্যে আমি দিলাম এলআই। এলআই মানে হচ্ছে লিস্ট। এর ভিতরে এখন আমি অন্য কোনো লিস্টে মনে করেন কি রয়ে যায়, স্টুডেন্টের নাম দিব কয়েকজনের, দিতে পারি। একজনের নাম আমি দেখতে পেলাম, নাম হচ্ছে রাইহান। একজনের নাম দিলাম, নাম হচ্ছে মুন্নি। আরেকজনের নাম দিলাম, নাম হচ্ছে আব্দুল। হচ্ছে যাই হোক, আর একটু দেখি, আহমেদ সুজন, হচ্ছে সুজন নাম দিয়ে দিও আজকে। আচ্ছা, এই যে দেখেন আবার আবার এই যে টেক্সটটা কিভাবে সিলেক্ট করতেছি কিবোর্ড দিয়ে, দেখছেন?
আর এটা দিচ্ছে হচ্ছে কন্ট্রোল শিফট, আমার ডান পাশে সবগুলো দেবো, তাই না? রাইট অ্যারো, যেটা দেখেন রাইটের যে ওয়ার্ডটা পুরোটা সিলেক্ট হয়ে যায়। অথবা আমার যদি মাউসটা ডান দিকে থাকে, আমি বাম দিকের টেক্সটটা সিলেক্ট করতে চাই, তাহলে কন্ট্রোল শিফট লেফট অ্যারো দিলাম, বাম দিকের টেক্সটটা সিলেক্ট হয়ে যাবে। দিয়ে আমি এখানে বললাম হচ্ছে গিয়ে সুজন, সুজিন লিখে দিয়েছি, সুজন। ওকে, থাকবে। আরেকটা নাম দেখলাম, ছোট নাম দিয়ে দিই। এইবার আসেন এটার আউটপুটে দেখি কি আসে। রায়হান আসছে, মন্নি আসছে, আব্দুল বানান কেন বললেছে, আব্দুল আসছে, সুজন আসছে, সেন আসছে। এখানে একটা জিনিস অনেকে জিজ্ঞেস মানে খুশি রাখতে পারে, যে একবার হচ্ছে দেখেন ভিএস কোডে আসছে, আর একবার ব্রাউজারে এসেছে, আবার ভিএস কোডে এসেছে, আবার ব্রাউজারে এসেছে, কিবোর্ডের মাধ্যমে, তাই না? এটা হচ্ছে অল্টার ট্যাব, অল্ট এবং ট্যাব, ALT অল্ট এবং সাথে ট্যাব দিলে যে চেঞ্জ হচ্ছে। আর মাঝখানে যদি আপনি হুট করে আবার এই যে দেখেন অন্য জায়গায় যাই, যে আমি এক্সপ্লোরারে চলে আসি, তাই না? তাহলে এখন যদি আমি অল্টার ট্যাব দিই, তাহলে যে একবার ব্রাউজার, একবার ব্রাউজার, অল্ট ট্যাব। কারণ আমার দরকার না ব্রাউজার, না একবার ব্রাউজার একবার ভিএস কোড, তাহলে এই যে ব্রাউজারে আছি, আবার একবার কষ্ট করে ভিএস কোডে ক্লিক করলাম, তাহলে একবার ব্রাউজার একবার ভিএস কোড। এখন যদি আপনি মনে করেন না এক লাফে আবার ওই যে এক্সপ্লোরারে যাবেন, তাহলে আপনি কিবোর্ডের অল্ট ট্যাবের টিপ দিয়ে অল্টটা ধরে রাখবেন, ছাড়বেন না। এই যে এখন দেখেন আমার এখানে উইন্ডো দেখাচ্ছে, চারটা কি কি খোলা আছে, ভিএস কোড খোলা আছে, ব্রাউজার খোলা আছে, আপনাদের এই ফোল্ডারটা খোলা আছে, আর এই যে জুমের যে লিঙ্কটা সেটা খোলা আছে, হ্যাঁ? এর জন্য এই সময়টা লাগছে, মানে এই ওয়েটা লাগছে। এখন যদি আমি ট্যাবে ক্লিক করি, দেখেন নীল ডাকটা এখান থেকে সরে এসে এখানে চলে আসছে। তার মানে এখন যদি আমি অল্টারটা ছেড়ে দিই, তাহলে আমার এই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। আবার যদি ট্যাবে ক্লিক করি, দেখেন ট্যাবটা কই আসছে, জুমে নীল একটা চলে আসছে, তারপরে এখানে আমি ওয়ালটারটা ছেড়ে দিলাম, জুমের ওই উইন্ডোটা ওপেন হয়ে যাবে। আবার যদি আমি ট্যাবে প্রেস করি, এই যে আবার বেস করে চলে আসছে, ওয়ালটার ছেড়ে দিলাম, এই যে বেস করে। তো এটা একটা শর্টকাট, খুবই হেল্পফুল। প্রফেশনাল ওয়েব ডেভেলপার যখন হবেন, তখন অনেকগুলো উইন্ডো খোলা থাকবে, এক উইন্ডো থেকে আরেক উইন্ডোতে মুভ করার জন্য এটা একটা খুবই সুন্দর একটা সফটওয়্যার, মানে শর্টকাট। এটার অল্টার ট্যাব। এখন হচ্ছে আমি ওএল এর কিছু টাইপ দেখাচ্ছি, হ্যাঁ? ওএল এর ভিতরে একটা TYPE টাইপ লিখে আমি বললাম হচ্ছে কি কি টাইপ থাকতে পারে ওএল এর মধ্যে। টাইপ থাকতে পারে হচ্ছে গিয়ে মনে করেন ওয়ান লিখলাম শুধু, তাহলে দেখেন আচ্ছা বাই ডিফল্ট 1 2 3 4 5 থাকে, এখানে থাকে ডট ডট, এখানে থাকে সিরিয়াল। আমি ওয়ানের জায়গায় দিয়ে দিলাম ছোট হাতের আই, তাহলে দেখেন ওই যে অনেকে রোমান সংখ্যা চিনেন, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এই রোমান সংখ্যায় সিরিয়ালটা চলে আসে। এই আইটা যদি আমি বড় হাতের দিই, তাহলে হচ্ছে ক্যাপিটাল রোমান সংখ্যায় আমার সিরিয়ালটা চলে আসবে। দেন হচ্ছে গিয়ে আমি এই আইটা ছোট হাতের বড় হাতের দিয়েছি, আরেকটা আছে আমি ছোট হাতের এ দিতে পারি, তাহলে জিনিসটা ABCDE এইভাবে চলে এসেছে। আর আমি এটা যদি ছোট হাতের না দিয়ে বড় হাতের দিই, তাহলে বড় হাতের ABCDE এগুলা চলে আসছে। তাহলে আমি আবার বলি OL এর আমি মনে হয় 5টা টাইপ দেখাইলাম। একটা হচ্ছে গিয়ে 1 2 3 4, একটা হচ্ছে ছোট হাতের ABCD, আরেকটা হচ্ছে বড় হাতের ABCD, আবার হচ্ছে গিয়ে ছোট হাতের রোমান সংখ্যা এবং বড় হাতের ক্যাপিটাল লেটারে রোমান সংখ্যা। এতগুলো হচ্ছে টাইপ আমি OL এর মধ্যেই দেখিয়ে দিয়েছি, অ্যাট্রিবিউটের টাইপ। তো এটা হচ্ছে কি আপনার হচ্ছে যে লিস্ট এলিমেন্টের একটা টিউটোরিয়াল, মানে হচ্ছে শর্টকাটে বোঝানোর চেষ্টা করলাম। পজিশন, অ্যাবসলিউট, রিলেটিভ, এগুলা হচ্ছে CSS এর, কেন হুট করে হচ্ছে চলে আসে যায় সমস্যা, আমি ইম্পর্টেন্ট টপিক গুলো টাচ করে দেই, পরে তো যখন আমি ওয়েবসাইট বানাবো সবগুলা চলে আসবে। ইনলাইন এলিমেন্টও CSS এর মধ্যে দেখবে, সমস্যা নেই। তারপরে একটু বুঝাই দিই, ইনলাইন এলিমেন্টটা বুঝাই দিই, হ্যাঁ? দুইটা এলিমেন্ট বুঝাই দিই, পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো। একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, হ্যাঁ? ইনলাইন এলিমেন্ট কোনগুলা? দেখেন একটা ট্যাগ নিচ্ছি অ্যাঙ্কর ট্যাগ, এইটার ভিতরে বললাম ক্লিক মি, মানে ক্লিক করলে কোথাও চলে যাবে।
এই স্টেপের মধ্যে আমি যে ঠিকানাটা দিব সেই ঠিকানাটা চলে যাবে। আপাতত খালি রাখলাম স্টেপ, আমি কাজ বাড়াতে চাচ্ছি না। বি নামে একটা ট্যাগ আছে, বি এর মধ্যে লিখলাম বাংলাদেশ। বি এর নাম নিলাম বাংলাদেশ। আই নামে একটা ট্যাগ নিয়েছে, আই এর নাম নিলাম ইটালি। ইটালি কথা, ইটালি ইন্ডিয়া লিখে দিচ্ছেন, ইন্ডিয়া। ইউ নিলাম, ইউতে আন্ডারলাইন আছে তাই না, এখানে ইউর মধ্যে আমি লিখে দিই ইউএস লিখে দিই। পি আই ইউ, ঠিক আছে, সমস্যা নেই। আরো কিছু এরকম ট্যাগ আছে, আর কি থাকতে পারে? ইমেজ আছে, ইমেজ মানে বাটন নেই, বাটন বললাম দেখলাম উইথ মোর, লিখে দিলাম। আচ্ছা থাক। এই যে এলিমেন্ট গুলা দেখেন পাশাপাশি চলে আসছে, ক্লিক মি, বাংলাদেশ, ইন্ডিয়া, ইউএসএ, রিড মোর, একটা লাইনে চলে আসছে তাই না? হ্যাঁ বলেন, মুন্নি কিছু বলবেন? ওকে, না বললে মাইকটা অফ রাখি। এই যে নিচের দিকে খেয়াল করেন, আরো নিচে নামেন, আচ্ছা নামেন, এই যে একদম নিচে আবার এখানে ক্লিক মি, বাংলাদেশ, ইন্ডিয়া, এটা একটা লাইনে চলে আসছে না? ট্যাগ গুলা কিন্তু আমি এখানে নিচে নিচে টাইপ করেছি, কিন্তু ওয়েবসাইটে একটা লাইনে চলে আসছে, কারণ এই এলিমেন্ট গুলা যেগুলা একটা লাইনে আসে সেগুলাকে ইন লাইন এলিমেন্ট বলে। আচ্ছা, মনে রাখেন, ভবিষ্যতে আবার সিএসএস শিটের সময় এটা আসতে পারে। আরেকটা হচ্ছে ব্লক এলিমেন্ট। এই এলিমেন্ট গুলো একটা লাইনে আসে না, এগুলা নিচে নিচে আসে। যেমন একটা ট্যাগ থাকতে পারে ডিভ, ডিভের মধ্যে আমি কিছু লিখে দিই, ডিভিশন বলে এটাকে, খুব বেশি ইউজ হয় এটা, হ্যাঁ। আবার হচ্ছে যে আমরা H1 ট্যাগ শিখেছি, হেডিং, তাই না? আবার আমরা একটা প্যারাগ্রাফ শিখেছি। আবার আমরা কি ট্যাগ শিখেছি? ডিভিশন, হেডিং, প্যারাগ্রাফ, তারপর আর কি হতে পারে, নিচে নিচে আসে আরো অনেক ট্যাগ আছে, যেমন হচ্ছে ফুটার নামে ট্যাগ আছে। এই যে বিভিন্ন ধরনের ট্যাগ গুলো আছে, এগুলাকে বলা হচ্ছে ব্লক এলিমেন্ট। কেন এগুলাকে ব্লক এলিমেন্ট বলে এখনই বুঝতে পারবেন। আগের গুলা দেখেন একটা লাইনে আসছে, কিন্তু এই যে ডিফ থেকে শুরু করে বাকিগুলা নিচে নিচে আসছে, নিজেই একটা লাইন পুরাটা দখল করে রেখেছে। তো যেই এসটিএমএল ট্যাগ গুলা পুরা লাইনটা দখল করে রেখেছে সেগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। পাশে কে কিন্তু কাউকে, পাশে কাউকে সে বসতে দেয়নি, ওই জায়গাটা পুরোটা তার দখল। আর যে এস্টিমেল ট্যাগ একটা লাইনে আসছে, সেই এস্টিমেল ট্যাগ গুলাকে ইনলাইন এলিমেন্ট বলতেছে, হ্যাঁ ওগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ক্লিক বাংলাদেশ, ক্লিক অ্যাঙ্কর ট্যাগ, তারপর হচ্ছে গিয়ে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই ট্যাগ গুলো একটা লাইনে আসে, এর জন্য এগুলোকে ইনলাইন এলিমেন্ট বলে। আর আরো ট্যাগ আছে, যেমন হচ্ছে স্পান নামে ট্যাগ আছে। স্পান কিছু না, সিএস মনে করেন হুট করে বাংলাদেশের বিটা হয়তো লাল কালারে করতে যাচ্ছেন, তাহলে বাংলাদেশের বি কিন্তু থাকবে এদের সাথেই, কিন্তু এখানে আলাদা বৈশিষ্ট্য নিয়ে থাকবে। তখন ওই স্প্যান ট্যাগের ভিতরে আমরা কিছু দিয়ে দিই, এখানে আপাতত জাস্ট লিখে দিয়ে স্প্যান, কিন্তু স্প্যান ট্যাগটা কি থাকে, ওই লাইনেই থাকে। স্প্যান ট্যাগ এই লাইনেই থাকে। স্প্যান ট্যাগ মনে করেন এখানে ইউএস এর ইউটা বাকি এস এর থেকে আরেকটু বড় দিবেন, যদি আমরা সিএসএস অ্যাপ্লাই করি না এখানে, তো এই ইউ এর মধ্যে আলাদা করে সিএসএস অ্যাপ্লাই করবেন। তাহলে ইউ ট্যাগটা ইউএস এর সাথেই থাকলো। আপনি ইউ ট্যাগটা স্পান নামে একটা এটা স্পেন দেখছি, যাই হোক স্পেন দেশের নাম, এখানে স্পান ট্যাগের মধ্যে আমি ইউটা নিয়ে আসবো। তারপরে এই স্পান ট্যাগের মধ্যে আমি কিছু সিএসএস অ্যাপ্লাই করবো। সিএসএস অ্যাপ্লাই করলে সেটা ইউর মধ্যে পড়বে। ঠিক আছে? তো এটা হচ্ছে স্পান ট্যাগের কাজ। ইনলাইন এলিমেন্ট, ব্লক এলিমেন্ট, এটা চিনলাম, তাহলে হচ্ছে গিয়ে ব্লক এলিমেন্টটা চিনলাম। হেড হেড এলিমেন্ট গুলা কি কি, ওই যে H1 থেকে H6, হ্যাঁ বলেন।
বলেন। হ্যাঁ, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, ইনলাইন অবশ্যই বলেন। এলিমেন্টস অথবা ব্লক এলিমেন্টস, হ্যাঁ, ইনলাইন এলিমেন্টস অথবা ব্লক এলিমেন্টস, এটা নির্দিষ্ট কোনো লিস্ট আছে নি? থাকলে ভালো হতো আর কি। এইচটিএমএল ট্যাগেরই একটা লিস্ট আছে, হ্যাঁ, ওটার মধ্যে দেখতে পারেন। এইচটিএমএল ট্যাগের লিস্ট ক্লেমেন্ট ট্যাগ হচ্ছে তো আছে, এই কারণে স্যার মানে হুম, ইনলাইন এলিমেন্ট গুলা স্পেসিফিক যদি আলাদা হইতো অথবা ব্লক এলিমেন্টস এটা যদি স্পেসিফিক আলাদা হইতো, তাহলে বাকিগুলো আমরা ধরে নিতাম যে এগুলা ইনলাইন এলিমেন্ট ওই যে বৈশিষ্ট্য সেম। ওইটাই। হ্যাঁ, বৈশিষ্ট্য ওইটাই, তারপরও আলাদা করতে চাইলে এআই দিয়ে আলাদা করা যায়, করে লিস্ট করে দেওয়া যায়। আর এটা খুবই কম। যেমন ইমেজটা একটা জি ইনলাইন স্যার। এলিমেন্ট, আমি কেমনে জানি? করতে 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 অভিজ্ঞতা হয়ে গেছে, তাই না? যেমন ইনপুটটা কাজ এটা করতে গেলে যদি তো ইউজ আমরা করেন সেম ঠিক আছে। করতে করতে এটা অভিজ্ঞতা হয়ে যাবে। আবার এই যে এখানে দেখবেন 120টার মতো ট্যাগ আছে, হ্যাঁ, কিন্তু ইউজ করবো কয়টা? বড় জোর 40-50টা। বাকিগুলো তেমন একটা লাগে না, হ্যাঁ। এই আর যদি গুগলে তো লিস্ট পাইতেই পারেন, ইনলাইন এইচটিএমএল, ইনলাইন এলিমেন্ট লিস্ট খুঁজলে কি পাবো না? অবশ্যই পাবো। ব্লক এন্ড ইনলাইন এলিমেন্ট, এই যে W3 স্কুলে দিয়ে রেখেছে। কিন্তু এখানে কি উদাহরণ দিয়েছে? কিছু উদাহরণ দিয়েছে। এই যে এখানে যা যা দেখতে পাচ্ছেন এগুলো পপুলার কিছু ব্লক লেভেল এলিমেন্ট, পেয়েছেন? এর বাইরে আর লাগবে না। জি স্যার। আর হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এইখানে কিছু এলিমেন্ট দিয়েছে লিস্ট, এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এখন এটা নিজের মতো করে নোট করে রাখা যায়, ভালো হয়, নোট করলে খুবই ভালো হয়। অথবা ঠিক মনে আছে। রাখতে পারেন যে W3 স্কুলে পাবেন। নোট করার জন্য কোনো টুলস ইউজ করেন? একটা টুলস দেখায় যে এখানে পারলে অ্যাকাউন্ট করে রেখেন, এটা হচ্ছে নোশন, না হ্যাঁ। স্যার, মোশন। NOTION, notion.so। এই যে দেখেন আমার এখানে আমি আমার প্রয়োজনীয় যা যা টুলস মানে বেশি ইউজ করি, হ্যাঁ, যেগুলা অথবা স্টুডেন্টদের দেওয়া লাগবে, এখানে আমি এই যে দেখেন লারাভেল 10 এর একটা ছোটখাটো টিউটোরিয়ালের মতো করে রাখছিলাম, যদিও লারাভেল 12 চলে এখন। এখানে কিভাবে ইনস্টল করবো সেই কমেন্ট গুলা লিখে রেখেছি। দেন হচ্ছে কি আবার ইম্পর্টেন্ট ফোল্ডার এন্ড ফাইল কি কি আছে সেটাও এখানে লিখে রেখেছি। এইটা দেখলে স্টুডেন্ট তাড়াতাড়ি বুঝতে পারবে না। তো আপনি চাচ্ছেন হচ্ছে গিয়ে কি আমার ইনলাইন এলিমেন্ট আর ব্লক এলিমেন্টের লিস্ট, তাহলে এখানে আমি এটা এটা কোডিং এর জন্য, এই যে notion.so এখানে নোট করে রাখবেন কিসের জন্য? কোডিং এর জন্য। এটা এখানে উপরে একটা কমেন্ট দিয়ে রেখেছি, এখানে আবার উপরে একটা কাজে লাগাচ্ছি, এখানে কোডটা ঠিক আছে রেখেছি স্যার। কোন কি কাজের জন্য এটা এখানে ইউজ করছি। তো এটা আরেকটু পরে দেখাইলে হয়তো ভালো হইতো, বা দেখাইতে হবে না হয়তো, জানি না, কিন্তু আপনি না যেহেতু ঠিক আছে কোশ্চেন স্যার, করলেন ভালো দেখাই হয়েছে। রাখলাম। এইটা হচ্ছে বেশ কাজে লাগবে। জি স্যার। notion.so এটা হচ্ছে গিয়ে ভালো, এখন কোশ্চেন করবেন, কোশ্চেন করলে যে কিছু জিনিস বের হয়ে আসে না। এই যে স্প্যাম ট্যাগ খুব বেশি ইউজ হয়, হ্যাঁ। এই স্প্যাম ট্যাগটা হচ্ছে গিয়ে অনেকে মিলিয়ে ফেলে, হ্যাঁ। স্প্যাম ট্যাগটা আসলে কি? স্প্যাম ট্যাগ কিছুই না, আপনি একটা জায়গায় কাজ করতেছেন, এর মধ্যে হুট করে কোনো একটা জিনিস আলাদা করে কিছু অ্যাড করতে চাচ্ছেন সিএসএস, তখনই ওটা স্প্যাম ট্যাগের মধ্যে কিন্তু তখন সিএসএস যখন শিখবো তখন আমরা না হয় আমার একটু দেখে নিব রে, মানে জি হচ্ছে স্যার, গিয়ে ফিল্ড সামনে এবং পারি। স্প্যান টার্গেট দুইটা ক্লিয়ার হওয়া যাবে স্যার সিএস এ। হ্যাঁ, সিএজিটা ক্লিয়ার হয়ে যাবে সিএসএস। আসেন, বডি এলিমেন্ট তো আমরা সব বডি এলিমেন্টই দেখতেছি। অ্যাবসলিউট রিলেটিভ সিএসএস এ দেখবো না, টেবিলটা আমি পরে দেখাবো, টেবিল অবশ্যই দেখাবো, পরে দেখাবো। আসেন, ছোটখাটো জিনিসগুলো দেখে রাখছি আগে, ইমেজটা দেখে, হ্যাঁ। ইমেজ কিভাবে অ্যাড করা যায়? তাহলে এখানে আমি দেখাচ্ছে হচ্ছে ইমেজ, ইমেজ ইমেজ অ্যাড করার নিয়মটা দেখাচ্ছি। তাহলে একটা ইমেজ ডাউনলোড করে আগে এই ফোল্ডারে রাখবেন। কমন ভুল বলে যেটা স্টুডেন্টরা করে, ইমেজ ডাউনলোড করে থেকে কিন্তু কোন দুনিয়ায় ডাউনলোড করে সেভ করছে এটা খুঁজে পায় না। এটা হচ্ছে যারা প্রেস স্টুডেন্ট, এদের একটা অন্যতম প্রবলেম। আবার আরেকটা প্রবলেম হচ্ছে গিয়ে ইমেজ সে ঠিক মতো কন্ট্রোল করেই ডাউনলোড করতে পারে যে কোথায় ডাউনলোড হবে, কিন্তু যেই ফোল্ডারটা আমি কোডিং করছি
বা সেই স্টুডেন্টরা যে ফোল্ডারটা কোডিং করছে সেই ফোল্ডারটা না রেখে অন্য কোথাও ডাউনলোড করে রাখে, এটা করলে হবে না। আপনার index.html যে ফোল্ডারটার ভিতরে আছে সেখানে আপনি ইমেজটা রাখতে পারবেন। হ্যাঁ, চাইলে এখানে আলাদা ফোল্ডার করে রাখতে পারেন। এখানে আপনি মনে করেন ইমেজেস নামে একটা ফোল্ডার করলাম, এই যে নতুন ফোল্ডার আইকনটা টিপ দিলাম, দিয়ে এখানে ইমেজেস নামে একটা ফোল্ডার করলাম, এই ফোল্ডারে আমি রাখতে পারবো, সমস্যা নেই। কিন্তু এই আমার এই ফোল্ডার থেকে বাইরে গিয়ে অন্য অন্য কোনো ড্রাইভে গিয়ে অন্য ফোল্ডারে রাখবেন, এটা হবে না। হ্যাঁ, এই ইন্ডেক্স সিস্টেমে যে ফোল্ডারে থাকবে সেটা হচ্ছে আপনার প্রজেক্ট ফোল্ডার বা মেইন ফোল্ডার। ওই ফোল্ডারের ভিতরে যে কোনো জায়গায় 10টা ফোল্ডারের ভেতরে থাকুক, ওই ফোল্ডারের ভেতরে থাকুক, সমস্যা নেই এখন। আচ্ছা, তো এই ইমেজেস এর মধ্যে আমি একটা ইমেজ ডাউনলোড করি। ইমেজ কি ডাউনলোড করা যায়? আমরা শিখতেছি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এই মুহূর্তে। হ্যাঁ, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ইমেজেসে যাই, সুন্দর ছবি হলে ভালো হয়। এই যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের খুব সুন্দর সুন্দর পপুলার কিছু টপিক দিয়ে রেখেছে। অ্যাঙ্গুলার জেএস আছে না, সে আমরা অ্যাঙ্গুলার জেএস শিখবো না, আমরা শিখবো হচ্ছে রিয়াক্ট জেএস। যাই হোক, আমরা সেই জেএস দিয়ে আমরা হচ্ছে গিয়ে কোথায় যাই, সিভ আছে, আপনাদের ফোল্ডার আছে এখানে, এখানে সিভ আছে ফোল্ডারের ভিতরে ফোর্টম্যান বেরি 257 327, এই যে ডে টু ফোল্ডার দেখছেন, এই ফোল্ডারের ভিতরে এই যে ইমেজেস ফোল্ডার এই জায়গা মতো রাখি। সেভ করার সময় দেখলাম যে কতগুলো নাম্বার দেওয়া আছে, নামটা চেঞ্জ করে দিই। আমি বললাম ফ্রন্ট এন্ড নামে সেভ করি, FRONT -END। তাহলে হচ্ছে কি আমি একটা নামে জিনিসটা সেভ করতে পারলাম, জিনিসটা সেভ করে দিলাম, জিনিসটা সেভ হয়ে গেল। জিনিসটা সেভ হয়ে যাওয়ার পরে আমি এইখানে মনে করলাম হচ্ছে ইমেজ দিলাম, ইমেজ দিলাম, ইমেজটা দেখেন কিভাবে লিখলাম, জাস্ট IMG লিখলাম, তাই না? IMG লিখার পরে যদি সাজেশন বক্সটা থাকে ভালো, এই মুহূর্তে যত ইন্টার দিই না কেন কাজ হবে না। তাহলে কিভাবে কি করবো? কন্ট্রোল স্পেস দিব। যদি সাজেশন বক্সটা থাকে তাহলে সমস্যা নেই, যদি না থাকে কন্ট্রোল স্পেস দিব, এই যে সাজেশন বক্সটা চলে আসছে। এমন সময় মাউসটা ইমেজে ক্লিক করে দিতে পারি, অথবা দেখেন এটা নীল দাগ দিয়ে সিলেক্ট হয়ে আছে না, কিবোর্ডের ডাউন এর দিলাম নিচেরটা চলে গেছে, কিবোর্ডের ডাউন এর দিলাম তার নিচেরটা চলে গেছে, তাই না? তো আমার এখানে হচ্ছে কি আমি দিয়ে দিলাম শুধু ইমেজ, উপরেরটা দিয়ে আমি ইন্টার দিয়ে দিলাম, ইমেজ চলে আসছে। এখানে বললাম এই ফোল্ডারের ভিতরে ইমেজেস ফ্রন্ট এন্ড জেএস। তাহলে আমার যদি ফাইলের পাথ বলে, এটা সোর্সের মধ্যে ফাইলের পাথ বা ঠিকানাটা দিয়ে দিব, এই পাথ বা ঠিকানাটা যদি ঠিকঠাক মতো থাকে তাহলে আমাকে এখানে ইমেজটা দেখেন, এই ইমেজটা বেশি বড় হয়ে গেছে, তাই না? তো এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম, সেটার নাম দিলাম হচ্ছে ওয়েট। ওয়েট দিলাম মনে করেন বেশি না, 300 দিয়ে দিলে। যদিও এই কাজটা আমি CSS দিয়ে করবো, এই মুহূর্তে জিনিসটা HTML দিয়ে করতেছি। হ্যাঁ, উইথ একটা HTML এর অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু দিয়েছে 300। যখন CSS ইউজ করবো তখন কিন্তু আবার 300 লিখলে হবে না, তখন লিখতে হবে 300 পিক্সেল বা অন্য একটা একক, REM EM কোনো একটা একক দিতে হবে। একক তো চিনি, তাই না? যেমন হচ্ছে ওজন মাপার একক হইতে পারে কেজি, আবার পাউন্ডও হইতে পারে। উচ্চতা মাপবার একক আপনার ফিট দিয়ে মাপে, অনেকে ফিট ইঞ্চি, আবার অনেকে সেন্টিমিটার দিয়ে মাপে, তাই না? ঠিক তেমনি সাইজ কিরকম হবে, এটার জন্য ডিফল্ট এককটা পিক্সেলে ইউজ হয়, ওয়েবসাইটে পিক্সেল ইউজ হয়। কিন্তু আরো কিছু একক আছে, ইঞ্চিও আছে। আচ্ছা, যাই হোক, আমি পিক্সেলে একক দেবো, কিন্তু এই যে দেখেন 300 পিক্সেল দিয়েছি, এটা 300 পিক্সেল লিখে নেই বাই ডিফল্ট, এটা 300 লিখে দিয়েছি, মানে এটা পিক্সেলই কাউন্ট করতেছে HTML। তাহলে ইমেজটাকে অনেক বড় হয়ে গিয়েছিল, এখন ইমেজটা ছোট হয়ে গেছে। এই ইমেজও কিন্তু একটা ইনলাইন এলিমেন্ট, একটা লাইনে চলে। হ্যাঁ, এই উপরে যেগুলো একটা লাইনে চলে, ইমেজটাও এরকম একটা লাইনে চলে। হ্যাঁ, ইমেজটা এরকম লাইনে চলে, ইমেজটা আমি এখানে দিলাম, এই যে ইমেজটা এইভাবে। তাহলে আপনাদের ইমেজ এইভাবে আপনি চাইলে অ্যাড করতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে অডিও ভিডিও, এগুলো একটু দেখেন, ভেক্টর গ্রাফিক্স ইলাস্ট্রেশন, ভেক্টর গ্রাফিক্স, হ্যাঁ বলেন। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, বলেন। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা ইমেজের বেশিরভাগ কাজটা আমরা সিএসএস এর মাধ্যমে করব, কিন্তু হ্যাঁ, এইচটিএমএল এর কি কি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় ইমেজে? অ্যাট্রিবিউটের ইমেজের অ্যাট্রিবিউট HTML এর সোর্সটা বেশি ইউজ হয়, অল্টারটা ইউজ হয়। এই গত ইসে আর কোনো গত অ্যাট্রিবিউট আছে? আর একটা ইম্পর্টেন্ট নেই, ক্লাস ক্লাস আছে, ওগুলো তো CSS এর জন্যই আনবো, ক্লাস আছে। জি স্যার। আর অল্টারের ভিতরে ইমেজের সম্পর্কে কিছু বলে দিবেন, এটা SEO এর জন্য ইউজ হয়। মনে করেন বাই চান্স এই ইমেজটা কি দেখে মানে দেখে বোঝা যায় না, তাই না? এইভাবে কোডিং লিখলে বোঝা যাবে না, এখানে এসে বুঝতে হবে যে হ্যাঁ ইমেজটা এই ইমেজ। কিন্তু সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, বিং, ওরা কিন্তু মানুষ পাঠিয়ে এভাবে ইমেজ দেখাবে না, ওরা এই ট্যাগটাকে পড়াবে এবং এইটার অল্টারের ভিতরে কি মেসেজটা আছে সেটা পড়বে। তাই অল্টারের ভিতরে আমি ইমেজ সম্পর্কে মেসেজ দিয়ে দিতাম যে এটা একটা ইমেজ, এখানে ডিসক্রাইব করেছে কি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। কারণ এই মুহূর্তে হয়তো জিনিসটা এইখানে দেখাচ্ছে না, উপরে এটা ইমেজের মধ্যেই লেখা, হ্যাঁ এটা অল্টারের না, এই মুহূর্তে জিনিসটা দেখাচ্ছে না, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই লেখাটাই এই ইমেজের পরিচয় বহন করতেছে, ওই এসইও এর জন্য এটা লাগবে। আরেকটা কাজে লাগে, বাই চান্স যদি আপনার মনে করেন বানান ভুল করলেন বা ইমেজটা নষ্ট হয়ে গেল, তা দেখেন ইমেজটা দেখাইতে পারেন নাই, কিন্তু কোন লেখাটা দেখাচ্ছে, অল্টারের লেখাটা দেখাচ্ছে, তাই না? এটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, এখানে আপনি যে লেখাটা লিখবেন, বাই চান্স কোনো কারণে ইমেজটা না দেখালেও ও এটা ধারণ করে রাখবে, হ্যাঁ এখানে এই ধরনের একটা ইমেজ ছিল। তো আমি এখানে আর কি বানান ভুল করে দিয়েছিলাম ইচ্ছা করে, যাতে ইমেজটা না দেয়, বানানটা ঠিক করে দিই, ইমেজটা পেয়ে গেছে, তাই না? আচ্ছা, ইমেজে বুঝছেন আর কোনো সিএসএস এর, অ্যাট্রিবিউট আছে স্যার? সিএসএস দিয়ে প্রচুর কাজ করা হয়, ওরা সিএসএস এ দেখে নেবেন। আর লাগবে না সোর্স, এইটুকুই। ভিডিওটাও দেখেন, ভিডিওটা হচ্ছে কি একটা ভিডিও তাহলে ডাউনলোড করি, তাহলে ছোট ভিডিও ডাউনলোড করবো, ভিডিও ডাউনলোড করতে পারেন? জি স্যার। ইউটিউব দিয়ে তো পারা যায়, তাই না? তাহলে আমি শর্টস থেকে শর্টস ডাউনলোড করি, হ্যাঁ শর্টস দিলাম, শর্টস এর মধ্যে ওকে সাউন্ড বের হয়ে গেল, এটা হচ্ছে স্পেসিফিক একটা ভিডিও এমনি দিয়ে দিচ্ছে। যাই হোক, আমি এখানে ওয়াই এর আগে কি দিব, এসএস, তাই না? ওয়াই এর আগে এসএস দিলাম, জাস্ট এটা ইয়েস যদি ইয়েস। ইন্টার দিই, তাহলেও আমাকে একটা ওয়েবসাইট মনে হয় কাজ করতেছে। মানে এতদিন সময় লাগার কথা নেই। এখানে আমি বেশি হাই, কি বলে, ফাইল ডাউনলোড করলে ফাইল ভারী হয়ে যাবে, হ্যাঁ আমি একটু লো ফাইল দাও না, 4K, মাথা খারাপ হবে। 720-এর নিচে কত আছে? 360 দিয়ে, এটাই সর্বনিম্ন আছে, তাই না? বাকিগুলো অডিওতে চলে গেছে। 360, আচ্ছা এখানে ওপেন হয়েছে, এখন হচ্ছে যে আমি এটা ডাউনলোড দিই, ডাউনলোড দিয়ে আপনাদের ফোল্ডারের ভেতরে, ইমেজ ফোল্ডারের বাইরে একটা নতুন ফোল্ডার করি, যে ফোল্ডারের নাম দিলাম ভিডিও। এই ভিডিও ফোল্ডারের ভিতরে আমি ভিডিও ব্যাক নাম দেবো, খারাপ না, ভিডিও ব্যাক সুন্দর সেভ দিব। এই কি বলে এটা, চেক ইন্টারনেট কানেকশন, ড্রাইভ দিয়ে দিই। ডাউনলোড হয় না সম্ভবত। এটা হয়ে গেছে, আগেরটা হয়নি, আগেরটা সমস্যা করছে, এটা ডাউনলোড হয়ে গেছে, ওই যে আমার VLC প্লেয়ারের আইকন দেখাচ্ছে, তারপরে এই ডাউনলোড হয়ে গেছে। ওকে, তাহলে ইমেজ ভিডিওটা আমি এখানে চালাই। এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে HTML এর ডিফল্ট ভিডিও প্লেয়ার। এখন যদি এটা আপনি এডিট করতে চান তাহলে আর কিছু করার নেই, এটা জাভা স্ক্রিপ্টে গিয়ে নিজের মতো করে
এডিট করে কাজ করতে হবে। তাহলে জাভাস্ক্রিপ্টে ভিডিও প্লেয়ার বানানো হয়ে গেলে আলাদা ট্রেনিং মানে আলাদা কোড লাগবে, যাই হোক ডিফল্ট জাভাস্ক্রিপ্টের পাশাপাশি কিছু বিল্ট ইন ফাংশন আছে, সেগুলো লাগবে। সেগুলো বাদ দিয়ে আমি প্রথমে HTML দিয়েছি। এই যে ভিডিও নিলাম, ভিডিওর মধ্যে সোর্স আছে, সোর্সের মধ্যে এই ফোল্ডারের ভিতরে ভিডিওস, ভিডিওস এর মধ্যে ভিডিও প্লেব্যাক এমপি এটা দিলাম। কিন্তু দিলে কি হবে, আমি ভিডিওটা দেখতে পারবো থেকে চালাইতে পারবো না। আসি ওয়েবসাইটে, এটা বিশাল ভিডিও আসছে, দেখতেও পারতেছি কিন্তু চালাতে পারতেছি না। ও আচ্ছা, আমি তো কন্ট্রোল+ দিয়ে বসে আছি, কন্ট্রোল মানে 100%। এই মুহূর্তে ভিডিওটা এরকম, হ্যাঁ, এটা হচ্ছে ইমেজটা, এটা হচ্ছে ভিডিওটা। এখন আমি নিচে নিচে আনবো, নিচে নিচে আনার জন্য একটা সিঙ্গেল ট্যাগ ইউজ করতেছি, যেটার নাম হচ্ছে ব্রেক। তাহলে দেখেন এটা ভিডিওটা ওটার নিচে চলে আসছে। ভিডিওটা তো অনেক লম্বা, তাহলে ওই যে একটা হাইট দিয়ে দিব। হাইট দিয়ে বললাম, হাইট কত, 200 দিয়ে দিলাম। এবার ভিডিওটা অনেক ছোট হয়েছে, বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এখন হচ্ছে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি, তারা আসলে বেশি ছোট হয়ে গেছে, 300, 400, 500 এরকম থাকবে, হ্যাঁ। এখন আমি এখানে যেটা দিতে চাচ্ছি, উইথ চাইলে দিতে পারেন, না দেওয়াই ভালো। মনে করেন আমি উইথ দিলাম, সমস্যাটা কি হবে একটু বুঝি, তাই না? উইথ দিয়ে দিলাম মনে করেন 600। তো ভিডিওটা কাভার করতে পারেনি, তাই না? সরে গেছে না, একটু সরে গেছে। হাইট দিচ্ছি 400, উইথ দিচ্ছি 600। তার মানে কি, বাম থেকে শুরু করে এই পর্যন্ত আসছে, ভিডিওটা যেহেতু কাভার করতে পারেনি, পুরো এলাকা ভিডিওটা একটু সরে আসছে। এইখানে আমি একটা অ্যাট্রিবিউট দিচ্ছি, আরেকটা খুবই ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট। এই হাইট উইথ কিন্তু ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট না, এখন যেটা দেখতেছি এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট। এটার নাম হচ্ছে কন্ট্রোলস। এটার পরে ট্রু ফলস কিচ্ছু দেওয়া লাগবে না, ভ্যালু দেওয়া লাগবে না, জাস্ট লিখে দেন কন্ট্রোলস। তাহলে দেখেন, এবার দেখতেছেন আমার উইথটা কিন্তু পুরাটা, এই যে কন্ট্রোলটা পুরাটা দিছে, কিন্তু ভিডিওটা পুরাটা নাই, ভিডিওটা অর্ধেক। কারণ হচ্ছে আমার ভিডিওর হাইট 400, কিন্তু উইথটা দিয়ে আমি ঝামেলা করে বানাইছি। এখন মনে করেন আমি উইথটা দিলাম না, তাহলে কি হবে? তাহলে দেখেন কন্ট্রোলটা কিন্তু পুরো ভিডিওর উপরেই আছে, তাই না? দিলাম, এই কন্ট্রোলের দেওয়ার কারণে এই জিনিসগুলো আসছে। উইথ যেহেতু আছে আমি দিয়ে রাখলাম, উইথটা বড় আসুক, ঠিক আছে, সমস্যা নেই। এই যে নিচে যে প্লে বাটনটা আসতেছে, এইটা আনতেছে কে? কন্ট্রোলস। এটার ভিতরে একটা অ্যাট্রিবিউট দিতে পারেন, সেটার নাম হচ্ছে লুপ। লুপ দিলে কি হবে, এই ভিডিওটা যখন শেষ হয়ে যাবে, দেখেন শেষ হয়ে যাচ্ছে, এটা টেনে দিলাম, শেষ হয়ে গেছে, আবার শুরু হয়েছে, দেখছেন? একবার শেষ হয়ে যাচ্ছে, আবার শুরু হয়ে যাচ্ছে। ওমা কি সাউন্ড তার, আমি হ্যাঁ দেখাতে পেরেছি, শেষ হয়ে গেলে আবার শুরু হয়ে যাচ্ছে। আর আমি সাউন্ডটা শুনতে চাচ্ছি না, আমি দিয়ে দিলাম মিউটেড। বাই ডিফল্ট দেখেন এখানে মিউট হয়েছে, প্লে করতেছি, কোনো সাউন্ড নাই। আরেকটা আছে, খুবই কম ইউজ হয়, সেটা হচ্ছে অটো প্লে। এটার আবার কারণ কারণ আছে। অটো প্লে দেখবেন সবসময় কাজ করে না, এটা ব্রাউজারের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। বিশেষ করে ব্রাউজারের পলিসিটা এরকম, যদি আপনার ভিডিওটা মিউট থাকে তাহলে হয়তো আপনি অটো প্লে করতে পারবেন, যদি মিউট না থাকে অটো প্লে করতে পারবেন না। এই যে ভিডিওটা দেখেন শেষ পর্যায়ে চলে আসছে, আসার পরে ভিডিওটা আবার রিপিট হচ্ছে, বুঝছেন? শেষ হচ্ছে, আবার রিপিট হচ্ছে, মাঝখানে কোনো সাউন্ড নেই। আরে শেষ হো, শেষ হো, শেষ হো। হ্যাঁ, তো এই হচ্ছে ভিডিও ট্যাগ। মজার বিষয় হচ্ছে অডিও ট্যাগটা সেম। অডিও ট্যাগ পাশে এরকম অডিও আসবে, কিন্তু আমার এখানে অডিও ফাইল ডাউনলোড করলে আবার হচ্ছে কি আপনার ওয়েবসাইটের সাইজ বড় হয়ে যাবে। অডিও ট্যাগ এখানে সোর্সের মধ্যে কি দিবেন, যে কোথায় আছে ফাইলটা সেটা দিয়ে দিবেন। অডিও ট্যাগের মধ্যে কি আছে, উইড হাইট লাগে না, নর্মালি কন্ট্রোল দিয়ে দেন, তাহলে কন্ট্রোল চলে আসবে। লুপ দিয়ে দেন, শেষ হলে আবার শুরু হয়ে যাবে। মিউটেড দিলে তো এটা পুরো মিউটই হয়ে থাকবে, অডিও মিউট হওয়ার কোনো যৌক্তিকতা নেই। অটো প্লে দিলে অটো প্লে থাকবে, হ্যাঁ। মিউটেডটা তুলে দিই, একটা ইম্পর্টেন্ট ট্যাগ, কিন্তু ফাইল নাই। কিন্তু এই যে দেখেন এটা আসছে। এখন যদি আমি ফাইলটা এনে এখানে লিঙ্ক করে দিই, তাহলে এখানে ভাইয়া একটা জিনিসটা কোয়েশ্চেন ছিল। অবশ্যই, হ্যাঁ বলেন।
লুপ আর অটোপ্লের মধ্যে পার্থক্য কোথায়? লুপ হলে শেষ হলে আবার শুরু হবে, শেষ হয়ে গেলে ভিডিওটা আবার শুরু হবে, বা অডিওটা শেষ হয়ে গেলে আবার শুরু হয়ে যাবে, প্রথমে চলে আসবে। আর অটো প্লে হচ্ছে আপনার এসে প্লে বাটনে প্লে করতে হবে না, ও অটোমেটিক নিজে থেকেই চলতে থাকবে। এটা হচ্ছে বুঝছেন? অটো প্লে না দিলে কি হবে, ইউজার আসবে, তারপর হচ্ছে ভিডিও বাটনটা প্লে করবে, তারপর ভিডিওটা চলবে। এটা হচ্ছে অটো প্লে। আর যদি অটো প্লে দেন তাহলে আর ইউজারকে প্লে বাটনে ক্লিক করতে হবে না, ইউজার আসবে আর সাথে সাথে ভিডিও প্লে হচ্ছে। Okay? আর লুপ মানে আর কোনোদিন শেষ হবে না, ভিডিওটা শেষ হলে আবার শুরুতে চলে যাবে। এটা হচ্ছে এইচটিএমএল লুপের কাজ। এটা ডিফল্ট এইচটিএমএল তৈরি করে রেখেছেন। দেখবেন যে ভালো ভালো ওয়েবসাইটে এরকম ভিডিও প্লেয়ার ইউজ করে না, আলাদা ভিডিও প্লেয়ার জাভাস্ক্রিপ্টে তৈরি করে নেয়, নিজেদের মতো বাটন করে নেয়, নিজেদের মতো এই যে বলে এই যে এই বারটা নিচের স্ক্রল বার এটা করে নেয়, এগুলো সব নিজেদের মতো করে নেয় জাভাস্ক্রিপ্টে সুন্দর মতো করা যায়। নিজের একটা আলাদা ভিডিও প্লেয়ার ব্রাউজারে থাকে। জি বলেন। স্যার জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কি স্যার এইচটিএমএল দিয়ে মানে এরকম ভিডিও ট্যাগ দিয়ে কি ভিডিও আনতে হয় নাকি জাভাস্ক্রিপ্টে আলাদা কোডের মাধ্যমে এটা করা হয়? আলাদা করে ওটা ফাংশনই আছে, বিল্ট ইন ফাংশন আছে, যে হ্যাঁ ভিডিও প্লে বাটনে ক্লিক করবেন ভিডিওটা প্লে করার জন্য এই ফাংশন, ভিডিও স্টপ করবেন স্টপ করার জন্য আরেকটা ফাংশন। বাটন গুলা নিজের মতো ডিজাইন করলেন, বাটনে যখন ইউজার ক্লিক করবে জাভাস্ক্রিপ্টের জাস্ট ওই ফাংশনটা কল করে দিবে। আবার প্যাকেজও পাওয়া যায়, বুঝছেন? মনে করেন ফাংশন কি মুখস্থ করে শেষ করতে পারবেন, আপনাকে আপনার ক্লায়েন্ট বললো যে জাভাস্ক্রিপ্টে এমন ফাংশন বানাও যেটা দিয়ে ওয়েব ক্যাম চালু হয়ে যাবে, এবং হয়ও কিন্তু, হ্যাঁ আপনার মুখস্থ নেই, কি করবেন প্যাকেজ ইউজ করবেন, বিভিন্ন প্যাকেজ ইনস্টল করবেন, রিয়াক্টের প্যাকেজ আছে, আগে ছিল যে কোয়েরি প্লাগইন, ওগুলো ইউজ করে সুন্দর মতো কাজ করবেন। মানে যে আপনার প্রোগ্রামটা তৈরি করাই আছে, আপনি জাস্ট ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করে দেবেন। আচ্ছা, তাহলে আমি এখানে আর অডিও ফাইলটা অ্যাড করলাম না, অডিও ফাইল আপনারা ডাউনলোড করে যদি এখানে অ্যাড করে দেন তাহলে জিনিসটা এখানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, ভেক্টর গ্রাফিক্স এটা কেমনি, ভেক্টর গ্রাফিক্স কি চিনেন? ফন্ট টাইপের জিনিস আছে, কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আইকন টাইপের, যত ইচ্ছা টানাটানি করবেন কাটবে না। হ্যাঁ, আমি যে ইমেজটা নিয়েছি ইমেজটা যদিও অনেক বড়, ইমেজের সাইজটা যদি ছোট হইতো আর আমি এটা যদি বড় করতাম, হ্যাঁ, তাহলে কিন্তু ইমেজটা ফেটে যেত, ফাটাফাটা হয়ে যেত। কিন্তু কিছু জিনিস আছে যেটা কখনো ফাটে না, এর মধ্যে একটা আছে হচ্ছে গিয়ে অনেক কিছু আছে, এর মধ্যে একটা পপুলার হচ্ছে এসভিজি। এসভিজি এসভিজি টিউটোরিয়াল আলাদা আছে না, এসভিজি আইকন কল করে এনে আমি এখানে বসাই দিতে পারি না। এখানে বিভিন্ন এসভিজি ডিজাইন আছে। আহ, মনে করেন আমি একটা এখানে দেখেন এই যে কত সুন্দর সুন্দর ডিজাইন করে রাখছি, কালারফুল ডিজাইনও আছে, তাই না? এবং এটা সবচেয়ে সুবিধা কি, এটা যতই টানাটানি করেন না কেন কোনো লাভ নেই, মানে ফাটবে না। মনে করেন বার্গারের ইমেজটা খারাপ করলো, এই ডাউনলোড এক্সপ্রেসিভ ভেক্টর দেখছেন, যে এটা ডাউনলোড হবে কোথায় হবে, মনে করেন আমাদের ইমেজেস এর মধ্যে রাখে এই টাইপের জিনিসগুলো, ইমেজেস। হ্যাঁ, এটা কি ইমেজটাকে দেওয়া যায় একটু দেখি তো। এসভিজি এমনি ট্যাগ আছে আলাদা করে, ইমেজের মধ্যে বললাম এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, তার ভিতরে দেখছেন কত বড় আসছে। এইটা আপনি একটু যদি সিএসএস আপনাদের ছোট করে দেখাই দিই, স্টাইল দিয়ে বললাম হচ্ছে উইথ স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে সিএসএস লিখে নেন, আর যেটা এই লাইনের মধ্যে লিখেন সেটাকে বলে ইনলাইন সিএসএস। দিলাম উইথ দিলাম 20 পিক্সেল, ইমেজটা ছোট হয়ে আসে, এই যে বার্গারটা ছোট হয়ে আসে একদম মুছিতে না, আপনি একটু বড় দেন 40টা 60 100 দিয়ে দিই,
বাইরেটা যথেষ্ট বড় আসছিল এবং এইটার সুবিধা হচ্ছে এইটা আপনি যত ইচ্ছা তত টানাটানি করবেন, বড় ছোট করবেন, কখনো ফাটবে না। এখানে লিখে দিচ্ছে জিনিসটাকে ভেক্টর। আমি তো একটা ওয়েবসাইট দিয়ে ডাউনলোড করছি, এরকম অসংখ্য ওয়েবসাইট আছে। এটা হচ্ছে ফ্রি ডাউনলোড দিচ্ছে, কিছু কিছু আছে আবার পেইড। এটার সুবিধা হচ্ছে এটা কখনো ফাটবে না। এসপিজি একবার এটা হচ্ছে গ্রাফিক্স এর দিকে যায়, কিন্তু আমরা যেহেতু ওয়েব ডিজাইন করবো, কিছু গ্রাফিক্স রিলেটেড কাজ আমাদের জানা দরকার। এর মধ্যে এই যে একটা ভেক্টর জিনিসটা চেনা দরকার, যেটা হচ্ছে গিয়ে কি কখনো ফাটবে না। যেমন আর কি আছে মনে করেন, আইকন কিন্তু আছে, আইকনও কিন্তু ফাটে না, হ্যাঁ। ডট আইসিও এরকম কিছু জিনিস আছে যেটা হচ্ছে আইকনের ক্ষেত্রে ইউজ হয়। আইসিও ফরম্যাট, এটা উইকিপিডিয়া একটা দিচ্ছে, ফ্রি আইকন, পিএনজি, লো আইসিও আইকনস, এসভিজি, কিছু ফরম্যাট দিয়ে দিচ্ছেন। আইকন যদি ইউজ করেন, আইকনটাও ইউজ করা যায়, কিন্তু আইকন আমরা ইউজ না করে নর্মালি কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করে ফেলে, যেমন হচ্ছে ফ্রন্ট অফ আছে, বুটস্ট্র্যাপ আইকন আছে, এরকম পপুলার অনেক কিছু আছে যেটা দিয়ে আমরা এই যে আইকন ইউজ করতে পারি না। ফেসবুক, টুইটারে আইকন তৈরি করে রেখেছে, মানে এটা কি এসভিজি দিয়ে করেছেন নাকি আইকন করেছেন? পিএনজি ফরম্যাট আছে, এটা আইসিও ফরম্যাট আছে, দেখছেন অসুবিধা। ডাউনলোড আইসিও, এই যে আইসিও ফরম্যাটটা আমি ইমেজেস এর মধ্যে ডাউনলোড করে ফেললাম, হ্যাঁ। এই আইসিও ফরম্যাটের ইমেজটা কোথায় ইউজ হয় একটু দেখাই দিই। এইটা হচ্ছে আমার ওয়েবসাইট, তাই না? এইখানে মনে করেন ডকুমেন্টের জায়গায় আমি লিখে দিলাম কি, যে কোনো কিছু লিখতে পারি, আমি লিখে দিলাম ফেসবুক। সেখানে ফেসবুক লেখা আসছে, তাই না? এইখানে আমি একটা সিঙ্গেল ট্যাগ দিলাম, যেটার নাম দিলাম হচ্ছে লিঙ্ক, LINK, লিঙ্ক। লিঙ্ক দিয়ে আমি এখানে বললাম হচ্ছে গিয়ে এই ফোল্ডারের ভিতরে পেজেস, তার ভিতরে ওই যে এফবি আইকন আছে। আর লিঙ্কের এই যে আরইএল অ্যাট্রিবিউট আছে না, যেটার নাম ফুল ফর্ম হচ্ছে রিলেশন, এখানে স্টাইল শিটের জায়গায় জাস্ট দিলাম এটা একটা আইকন। এইটা দেওয়ার পর দেখেন আমার ওয়েবসাইটে যে ফেসবুকের পাশে কি চলে আসছে, ওই অ্যাপটা চলে আসছে, তাই না? কেন চলে আসছে? কারণ ওই আইকনটা আমি ডাউনলোড করছি, লিঙ্ক ট্যাগের মাধ্যমে জিনিসটাকে লিঙ্ক করে দিয়েছি। এই ইমেজটাকে ফেভিকন ইমেজ বলে, এবং এই ইমেজটার ফরম্যাট নর্মালি সাধারণত আইসিও। এটা হয়ে অন্য ইমেজ দেওয়া যায় না, যে তার অন্য ইমেজ দেওয়া যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আইসিও হয়ে যায়। আইসিও ইমেজ একটু লাইট ওয়েট হয়, এটা ফেটে যাওয়ার চিন্তাও থাকে না, এই এসপিজির মতোই। এবং এটা হচ্ছে কি ফেভিকন ইমেজ, যেটা আপনার ওয়েবসাইটের মূল ইমেজ লোগো, যেমন কোডম্যান বিডির এই যে পাশে একটা দিয়েছে, তাই এই ক্ষেত্রে ইমেজটা শো করছে, এটা ইউজ হয়। তাহলে এসভিজি দেখালাম, আইসিও দেখালাম, এরকম এগুলি হচ্ছে ভেক্টর টাইপের কিছু। আমার একটা প্রশ্ন ছিল। জি জি, অবশ্যই হবে। এই লিঙ্কে তোমরা ফেভ আইকনের মাধ্যমে তো অ্যাড করতে পারি। ফেভ আইকন, হ্যাঁ, এইটির নামই এটি, যেটা কাজ করলাম না, এটার নামই হচ্ছে যে ফেভিকন ইমেজ, হ্যাঁ। ফেভ আইকনের মাধ্যমে অ্যাড করতে পারি, হ্যাঁ, সমস্যা হবে না। তো আপনি চাইলে হুবহু ফেসবুকের ইমেজটাও এখানে বসায় দিতে পারেন। ফেসবুকের কিন্তু যদি খুঁজেন, হ্যাঁ, খুঁজলে কিন্তু ইমেজ পাওয়া যায়। ফেসবুকে যদি চাই, ওই যে উপরে রেফটা আছে না, এটা যদি আপনি নিতে চান, রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স করুন, ধরেন একটু কষ্ট করে খোঁজা যাবে, এখানে ইমেজটা পাওয়া যায়। এই যে ডিফল্ট আইকন, লিঙ্কের মধ্যে ডিফল্ট আইকন, এটা একটা লিঙ্ক দিচ্ছে, দেখি এই লিঙ্কটা কপি করি, ওটা ফরম্যাটটা দেখছেন কি, ওই যে আইসিও ফরম্যাট, এটা সেভ করে সেভ ইমেজ আস দিয়ে আমার যে আইসিও ফরম্যাট আছে দেখছেন, এটা চেঞ্জ করে ফেসবুকের আসলটাই দিয়ে দিলাম জান। এখন দেখেন এইটা হচ্ছে যে ফেসবুকের পেজ, আর এই যে আমারটা হচ্ছে ফেসবুকের পেজ, দুইটা কিন্তু সেম ইমেজ, তাই না? আর ফেসবুকও কি ইউজ করেছে, ফেসবুকও হচ্ছে গিয়ে দেখেন একটা ডাউনলোড করলাম, আইসিও ফরম্যাটটা ইউজ করছে, আইসিও ফরম্যাট।
এটা হচ্ছে ফেসবুকের সেই আইসি। তাহলে এটার নাম চেঞ্জ করে দেওয়া যায়, তবে এটা অনেক বড় নাম হয়েছে, তাই না? এটা হচ্ছে কি আমি রাইট বাটন ক্লিক করে রিনেম অথবা F2, আমার কেন জানি F2টা কাজ করতেছে না, জেনে নিন একটু। এখানে হচ্ছে কি আমি ঠিক আছে FB লিখে দিই, এটা ছোট নাম করে দিছে। তখন আমার এই যে লিঙ্কে আইসি এখানে নামটা চেঞ্জ করে আবার ছোট নাম দিয়ে দিতে হবে, তাই ইমেজেস। হুবাহু ফেসবুকেরটা ডাউনলোড করে নিচ্ছি। দরকার হয় আরেকটু ডিজাইন করে দিই, যে এখানে আমার ব্র্যাকেট দিয়ে বলি যে দুইটা নোটিফিকেশন আসছে, দুইটা নোটিফিকেশন দিয়ে দিয়ে আসছে। আচ্ছা, টেক্সট এগুলা সিএসএস দিয়ে দেখবো না, সমস্যা নেই। বোল্ড ইটালিক তো এটা দেখছি, লিস্ট এন্ড ব্লক লিস্ট তো দেখছি। এখানে কিছু রিপিট আছে বুঝছেন। বেটার হয় আমি মূল টপিক গুলা দেখে, যদি অন্য ব্যাচের আমি প্রচুর ক্লাস নিয়েছি, যাই হোক মূল টপিক গুলা দেখে তাদের ক্লাসটা নিয়ে যায়। এখানে অডিও ভিডিও গুলা দেখলাম। টেবিল নামে একটা টপিক আছে, যেটা আমি বললাম যে বড় টপিক, একটু HTML 2 দিন দেখলাম তো টেবিল। আরেকটা হচ্ছে ফ্রম, হ্যাঁ HTML ফ্রম। এই দুটা বেশ বড় টপিক, এই দুটা আমি তাহলে নেক্সট দিন দেখাবো। সিম্যান্টিকটা একটু বুঝিস, হ্যাঁ সিম্যান্টিকটা কি? কমেন্টটা তো আজকে যে কথার মধ্যে দেখে দেবেন, এটা হচ্ছে কমেন্ট। সিম্যান্টিক জিনিসটা সহজ আছে, এটা একটু বুঝাই, হ্যাঁ। সিম্যান্টিক হচ্ছে গিয়ে কিছু কিছু ট্যাগ দেখবেন যেগুলো হচ্ছে শব্দের মতো, যেমন হচ্ছে ব্লক কোড, এটা হচ্ছে শব্দের মতো, তাই না? এটা একটা মিনিং আছে। যেমন এইখানে হচ্ছে অডিও, এই ট্যাগের একটা মিনিং আছে। ভিডিও, এই ট্যাগের মিনিং আছে। এটা ফুটার, এটা একটা শব্দ। কিন্তু পি দিয়ে প্যারাগ্রাফ বুঝে, এটা এমন কোনো কথা আছে? আপনি পি দিয়ে কেন প্যারাগ্রাফ হবেন? পি দিয়ে পাকিস্তানও তো বুঝাইতে পারেন, পাকিস্তানের প্রথম অক্ষর পি। তো এখানে প্যারাগ্রাফের প্রথম অক্ষর বি দিয়েছে, এর জন্য প্যারাগ্রাফ হচ্ছে। কিন্তু না, এটা তো ফুল শব্দ না। তা এই ধরনের ট্যাগকে নন সিমেন্টিক ট্যাগ বলে, যেটার কোনো মিনিং নেই, সেটা হচ্ছে নন সিমেন্টিক ট্যাগ, নন সিমেন্টিক এলিমেন্ট। আর যেটার মিনিং আছে সেগুলো হচ্ছে সিমেন্টিক। যেমন এই যে বাটন, একটা মিনিং আছে, এটা হচ্ছে সিমেন্টিক ট্যাগ। রিয়েল লাইফে বড় বড় কিছু পপুলার সিমেন্টিক ট্যাগ, মানে যেটা ইউজ করা বেটার, সেরকম কিছু সিমেন্টিক ট্যাগ দেখায়। যেমন হচ্ছে আপনি কিছু হেডিং নিয়ে কাজ করতেছেন, তাহলে আপনি কাজ করেন হেডার নামে ট্যাগ নেন। ফুটার নিয়ে কাজ করতেছেন, আপনি ফুটার নামে ট্যাগ নেন। তাই এটা হয়ে গেছে। তারপর হচ্ছে আপনি প্যারাগ্রাফ নিয়ে কাজ করতেছেন, আপনি পি নামে ট্যাগ না নিয়ে আপনি আর্টিকেল নামে ট্যাগ নেন। আপনার কোথাও হেডারের মধ্যে নেভিগেশন বার বানাচ্ছেন, তাই না? আপনি হেডারের মধ্যে নেভ নামে একটা ট্যাগ আছে, নেভ বার নেন। আবার হেডারের নিচে ফুটারের মাঝখানে আপনার ওয়েবসাইটের মূল অংশ, সেখানে মেইন নামে একটা ট্যাগ নিলেন। মেইনের মধ্যে মনে করেন বাম সাইডে একটা সাইড বার আছে, তো সেই সাইড বারটা বোঝার জন্য আপনি সাইড নামে একটা ট্যাগ দিলেন। আবার ডান সাইডে যে মেইন পার্ট গুলা, সেগুলো হচ্ছে কি আপনি বিভিন্ন রো ওয়াইজ ভাগ করলেন, সেগুলো আপনি সেকশন নামে ট্যাগ নিলেন। বিভিন্ন সেকশন থাকলো। সিএসএস দিয়ে জিনিসগুলো আমি পাশাপাশি নিব, HTML দিয়ে জিনিসগুলো সাজাইলাম, এবং HTML এর ভিতরে দেখেন এই ট্যাগ গুলা ইউজ করা খুবই মানে ভালো একটা ওয়েতে কোডিং করা, এই স্ট্রাকচারে মানে এই ট্যাগ গুলা ইউজ করে কাজ করা। কেন বলতেছি? কারণ এটা সার্চ ইঞ্জিন বা SEO, যেমন গুগল র্যাঙ্কিং করার জন্য ইউজ হয়, বা ইয়াহুতে র্যাঙ্কিং করার জন্য SEO যে কাজটা, সেটা খুবই সফলভাবে করা যায় যখন আপনি সিম্যান্টিক ট্যাগ ইউজ করেন। সিম্যান্টিক ট্যাগের মূল উদ্দেশ্যটা হলি, মাঝে মধ্যে বিভিন্ন বট আপনার ওয়েবসাইটে আসতে পারে, সে এই ট্যাগ গুলা দেখে ভালো মতো আপনার ওয়েবসাইটটা চিনতে পারবে। আবার হচ্ছে গিয়ে মনে করেন কোন প্রতিবন্ধী যে হয়তো চোখে দেখেন বা অন্য কোনো সমস্যা, আপনার ওয়েবসাইটে চোখে দেখে নাই মনে করেন, সে সেটা আপনার ওয়েবসাইট দেখতে পারবে না। সে কি করবে? কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করবে। কি অ্যাপস ইউজ করবে? যেখানে হয়তো মাউস নিয়ে মাউসে রাখলে তখন তাকে হয়তো শোনাবে আপনি ওয়েবসাইটের হেডিং এ আছেন, আপনি ওয়েবসাইটের ফুটারে আছেন, আপনি ওয়েবসাইটের মেইন অপশনে আছেন, এগুলো শোনাবে অ্যাপস গুলো। তো
তো সেই অ্যাপসটা কিভাবে বুঝবে? সেই অ্যাপসটা বুঝতে পারবে হচ্ছে কি আপনার ওয়েবসাইটটা এই সিমান্টিক ট্যাগ গুলা দেখে বুঝতে পারবেন। তখন এই জিনিসটাকে বলে ওয়েবসাইটটাকে অ্যাক্সেসেবল করা, মানে ওয়েবসাইটটা ভালো মতো অ্যাক্সেস করতে পারতেছে এই থার্ড পার্টি অ্যাপস গুলো। হ্যাঁ, না হ্যাকারের জন্য অ্যাক্সেসেবল করতেছে না, এই থার্ড পার্টি যে অ্যাপস গুলো যেগুলো উপকারী অ্যাপস বা সফটওয়্যার, সেগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটটা সুন্দর মতো অ্যাক্সেস করতে পারতেছে এই সিমান্টিক ট্যাগের জন্য। এবং আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে ডিভ দিয়ে কাজ করে ফেলি, হ্যাঁ, এই সেকশন টেকশন এগুলো ইউজ করি না, প্রত্যেকটা ডিভ দিয়ে কাজ করে ফেলি। বেটার ওয়ে হচ্ছে গিয়ে এটা সার্চ ইঞ্জিনের জন্য ভালো হয় এবং হচ্ছে গিয়ে র্যাঙ্কিং এ তাড়াতাড়ি আসা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যে থার্ড পার্টি অ্যাপস গুলো সুন্দর মতো আপনার ওয়েবসাইট গুলো অ্যাক্সেস করতে পারেন। আর সিমান্টিক ট্যাগ লিস্ট যদি দেখি, আচ্ছা দেখেন আমি বি দিয়ে আরেকটা সিমান্টিক ট্যাগ, যে বি দিয়ে কি বোঝাচ্ছি, বোল্ড বোঝাচ্ছি, তাই না? বি দিয়ে বোল্ড বোঝাচ্ছি। তো আমি এখানে কোনো প্যারাগ্রাফ আছে সেকশনের ভিতরে, সেকশনের ভিতরে মনে করেন একটা আর্টিকেল আছে, প্যারাগ্রাফের জায়গায় কি লিখলাম, আর্টিকেল। আর্টিকেলের ভিতরে কিছু টেক্সট আছে, টেক্সটের ভিতরে মনে করেন প্রথম শব্দটা আমি বোল্ড করতে চাচ্ছি, বোল্ড এর জায়গায় আমি ইউজ করলাম স্ট্রং, এসটি আর ও এন জি। স্ট্রং যে কাজ করে বানান ভুল করছি, এসটি আর ও এন জি। স্ট্রং যে কাজ করে, ডি ট্যাগটা সেম কাজ করে। মাঝখান দিয়ে স্ট্রং ট্যাগটা কি, সিমান্টিক ট্যাগ, যার কারণে আপনার ওয়েবসাইটটা খুবই এসইও ফ্রেন্ডলি হবে, অ্যাক্সেসেবল হবে, বেটার অপশন। ডি ট্যাগের থেকে বেটার স্ট্রং ট্যাগ যদি ইউজ করেন। তো এখানে কিছু সিমান্টিক ট্যাগের লিস্ট দিয়েছে, এখানে দেখতে পারেন। এগুলো হচ্ছে সিমান্টিক ট্যাগের কিছু লিস্ট। বেটার নেভিগেশন বা সেকশন ইউজ করছে, সাইড বার যেটা সেটা সাইড লিখছে, ফুটার লিখছে। আবার ফুটারে মনে করেন আপনার একটা অ্যাড্রেস আছে, হ্যাঁ, আপনি অ্যাড্রেস নামে ট্যাগ আছে সেটা ইউজ করলেন, এটা বলি আর এটা হলো অ্যাড্রেস। নিচের আর্টিকেল, এখানে তো আর্টিকেল ইউজ করছে, নিচে আর্টিকেল না দিব। এগুলা হচ্ছে সিমান্টিক ট্যাগ। এগুলা যদি মেনটেন করে, এখন না ভবিষ্যতে যদি মেনটেন করে কাজ করতে পারে, খুবই দারুণ হয়। হ্যাঁ, আপনি সেকশনের ভিতরে ডিফ ট্যাগ ইউজ করেন, সেকশন মনে করেন দুই ভাগে ভাগ করেন, তাহলে দুটো ডিফ ট্যাগ নেন, মেইন রোটা সেকশন থাকলো আর সাইডে রেগুলার ডিফ ট্যাগ। এইভাবে কাজ করা যেতে পারে, খুবই ভালো হয়। এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি একটা কাজ। এটা হচ্ছে সিমান্টিক ট্যাগ। আর এগুলার বাহিরে যেগুলো ট্যাগ আছে, যেগুলো হচ্ছে কোনো মিনিং নাই, মিনিংলেস, সেগুলো হচ্ছে নন সিমান্টিক ট্যাগ। ভিডিও ট্যাগ কিন্তু সিমান্টিক, বাটন ট্যাগ কিন্তু সিমান্টিক, হ্যাঁ। এ সিমান্টিক ট্যাগ, নন সিমান্টিক, বি আই এগুলো হচ্ছে নন সিমান্টিক। যত বেশি সম্ভব সিমান্টিক ট্যাগ ইউজ করে যদি কাজ করতে পারেন, তাহলে সেটা হচ্ছে বেটার অপশন। অনেক কথা বলে ফেলাম সিমেট্রিক এবং নন সিমেট্রিক ট্যাগ নিয়ে। নেভিগেশন হ্যাঁ নেভার, হ্যাঁ বলেন। এসআই ট্যাগটা যদি একটু বলতেন স্যার, এটা এসআই সিমেন্টিক ট্যাগের নন সিমেট্রিক ট্যাগ, না সিমেন্টিক ট্যাগের ভিতরে স্যার ওই যে এসআই ট্যাগ যেটা ছিল। এসআই, ও আচ্ছা, আমি এসআই শুনতেছি। এসআই সাইড বার, সাইড বার, এই যে বাম সাইডে একটা সাইড বার আছে না, যেমন এই যে ওয়েবসাইট আছে এটাই ধরেন, এখানে একটা সাইড বার আছে না, যে HTML, এখানে একটা বার দেখতে পাচ্ছেন সাইডে, যেটা আবার বড় ছোট ইয়া করা যায়, দেখতেছেন বাম সাইডে, এটা হচ্ছে সাইড বার। এস সাইড মানে হচ্ছে সাইডের একটা বার আছে, এটা হচ্ছে এস। আর কিছু ফ্লেক্স, এখানে সিএসএস এর প্রচুর আছে। এইচটিএমএল এর আমি টেবিলটা এখনো ধরি নাই, কারণ বলতেছি টেবিলটা হচ্ছে বড় কাজ আর ফর্মটা বড় কাজ। এইচটিএমএল ফরম্যাট দেখে রাখছি, যে ফর্মটা বড় হচ্ছে, ফর্মটা বড় কাজ। ফর্ম নিয়ে দুইটা সেশন আছে, দরকার নেই, আমি এক সেশনে করে ফেলাবো, কারণ আমাদের এখানে রিয়েক্ট নাই, কিন্তু ফ্রন্ট এন্ডের রিয়েক্ট আছে। এখানে এই সিলেবাস আপনার হচ্ছে যে রিয়েক্ট নেই, তাই সমস্যা নেই, রিয়েক্ট আছে, চিন্তা করেন না। যে আপনি যদি এখানে কোর্সে গিয়ে ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ডে যান, এখানে এগুলো রিয়েক্ট করা আছে, হ্যাঁ, ওই ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ডটা পুরোটাই করাবো, সমস্যা নেই। তো আপনাদের এখানে রিয়েক্টটা করানো হবে যেহেতু, সেহেতু হচ্ছে ওইদিকে একটা সময় ভালো দিতে হবে। তো HTML
এর সাথেই কিন্তু সব কোড চলবে। তো দুইটা বড় HTML এর টপিক বাকি থাকতেছে, একটা হচ্ছে টেবিল আর একটা হচ্ছে ফর্ম, HTML ফর্ম, দুটাই খুব বড় টপিক। এটা আমরা নেক্সট ক্লাসে ধরবো। আর আমি ছোট হয়তো একটা কাজ হোমওয়ার্ক হিসেবে দিব, ছোট কাজ হোমওয়ার্ক হিসেবে দিব, ওটা একটু করে আপনারা নেক্সট ক্লাসের মধ্যে সাবমিট করে দিন। নেক্সট ডে দেখা হবে হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ? তো যেহেতু ছোট হোমওয়ার্ক, নর্মালি 4 মিনিটে হোমওয়ার্ক দিলে 1 সপ্তাহের জন্য দেয়, হ্যাঁ? আমার মনে হয় যেটা করছে এটা 1 ঘন্টাও লাগবে না যে হোমওয়ার্ক দিব। তো ওইটা হচ্ছে কি আপনি বৃহস্পতিবারের মধ্যে দিয়ে দেন, আমি বৃহস্পতিবার পর্যন্ত ডেট দেবো, ঠিক আছে? এই থাকলো, তাহলে আমি ভিডিওটা দিয়ে দেবো রে, ভিডিওটা দেখেন। আজকে তাহলে এই পর্যন্ত থাকবে, বাসায় একটু প্র্যাকটিস করেন তাহলে। ভাইয়া একটা কথা স্যার ছিল জি জি, বলেন অবশ্যই। যে হোমওয়ার্কটা ক্লাসরুমে যদি ওই যে ভিডিও যেভাবে দেন এভাবে যদি একটু দিয়ে দিতেন তাহলে ভালো হয় আর কি, মানে হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট সুবিধা হয় আর কি। ক্লাসরুমে দিব। হোমওয়ার্ক কি দিব তো বলি না, এটা ক্লাসরুমের ডিসক্রিপশনে থাকবে। ওই ভালো কথা বলছেন। জি হোমওয়ার্কটা কিন্তু মেসেঞ্জারে দিব না, হ্যাঁ, গুগল ক্লাসরুমে থাকবে homeworkটা। জি জি গুগল ক্লাসরুমে জি, আচ্ছা ঠিক আছে। আমাদের স্যার আমাদের ভিডিও হ্যাঁ, গুলাকে যে মেসেঞ্জারে দেওয়া সম্ভব না ক্লাসরুমে সবগুলা দিবেন ক্লাসরুমে থাকবে, ভিডিও? ক্লাসরুমে আচ্ছা থাকবে। স্যার আমাদের কি ভিডিও দিতে হবে নাকি ফাইলটা দিলে হবে যেটা হোমওয়ার্ক করেছি? ফাইলটা দিলে হবে, ভিডিও দেওয়া লাগবে না, ফাইলটা দিলে হবে। আহ ফাইলটা একটা কাজ করেন, ফোল্ডারটা জিপ করে দিয়ে দিন। আমি ওটা ইমেজ টিমেজের কাজ দিব, আপনি ফোল্ডারটা জিপ করে তারপর দেবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আজকে আপনার থাক, আল্লাহ হাফেজ।